So the very pertinent question is, what's the objective of this course? If you talk about the primary objective, তাহলে তিনটা অবজেক্টিভ আছে যে আমরা এখানে বোঝার চেষ্টা করি কম্পিউটেশন কথাটা যদি বোঝার চেষ্টা করি হোয়াট ইজ কম্পিউটেশন কম্পিউটেশন হচ্ছে বেসিক্যালি ইউ আর ইউজিং ইয়োর ফ্যাকাল্টি বলতে কিন্তু অ্যাট্রিবিউট মানে গুণ বা তোমার কাজ করার ক্ষমতা এগুলো বোঝায় কগনিটিভ ফ্যাকাল্টি ব্যবহার করে কগনিটিভ মানে কগনিশন কথাটা আমি একবার তোমাদের ক্লাসে বলেছিলাম জ্ঞান সম্পর্কিত মানে জ্ঞান ব্যবহার করে যখন তুমি কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করো তো এই কগনিশনের কনটেক্সটে যখন আমরা একই রকমভাবে একটা স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে আমরা অলরেডি উই আর সিম্বলস অফ কগনিশন হ্যাঁ সিম্বলস অফ সিম্বলস অফ কগনিশন কোন সেন্সে যে আমরা এই পর্যন্ত এসেছি এত আর্টিফ্যাক্ট আমরা আশেপাশে দেখতে পাই আর্টিফ্যাক্ট বলতে কি বোঝায় যন্ত্র হ্যাঁ এবং এটাকে তুমি অনেক সময় কি বলবো এটাকে কনক্রিটও বলতে পারো অ্যাবস্ট্রাক্টও বলতে পারো কনক্রিট হচ্ছে হলো ভিডিও ক্যামেরা এইসি আবার যদি অ্যাবস্ট্রাক্ট বলো অ্যাবস্ট্রাক্ট আর্টিফ্যাক্ট হচ্ছে তোমার একটা কোনো এই কোর্সটা শেষ করে যখন তুমি বের হবা তোমার থিওরি অফ কম্পিউটেশনের যে নলেজ এটাকে তুমি বলতে পারো যে একটা অ্যাবস্ট্রাক্ট আর্টিফ্যাক্ট আমি আসছি ডু নট বি লস্ট হ্যাঁ আমি আসছি তো তাহলে আমাদের এই কোর্সের প্রথম উদ্দেশ্য হলো টু আন্ডারস্ট্যান্ড হাউ কম্পিউটেশন টেকস প্লেস কম্পিউটেশন মানে কি কগনিশন ব্যবহার করে বা জ্ঞান ব্যবহার করে যখন একটা প্রবলেম সলভের চেষ্টা করা হয় সেই ব্যাপারটাকে বোঝা এবং সেটাকে একটা অটোমেটেড যন্ত্রে প্রজেক্ট করা বা দেয়া এই ব্যাপারটা কিভাবে ঘটে এবং এটার হিস্ট্রি কী এবং এটার সুবিধা অসুবিধাগুলো কী এইটা বোঝাটাই হচ্ছে আমাদের এই কোর্সের মূল লক্ষ্য আচ্ছা এখানে মজার ব্যাপার হলো আমাদের কোনো সর্বাধুনিক কম্পিউটার নিয়ে আমরা কাজ করবো না উই উইল টক অ্যাবাউট এ ভেরি প্রিমিটিভ কম্পিউটার এটাকে বলতে পারো একটা বাচ্চা কম্পিউটার ঠিক আছে এই কেন প্রিমিটিভ কম্পিউটার বলছি এটাকে আমরা কারণ এটা যেই কম্পিউটেশনগুলো করতে পারে যেই প্রবলেম সলভ করতে পারে সেটার লজিকগুলো আমরা বোঝার চেষ্টা করছি এবং এই লজিকগুলো মোস্টলি এসছে ম্যাথামেটিক্স থেকে ম্যাথামেটিক্স তোমরা খুব ভালোভাবে জানো যে এটাও একটা প্রবলেম সলভিং এন্ডেভার একটা প্রবলেম সলভিংয়ের ব্যাপার তো তাহলে ম্যাথামেটিক্সে কিভাবে একটা প্রবলেম সলভিং তৈরি হয় যে একটা ফাইনাইট রুলস তৈরি করা হয় এই রুলসটা বারবার যখন কাজ করছে তখন তুমি শিওর হয়ে যাও যে ও দিস ইজ গোয়িং টু ওয়ার্ক এবং এখানে আরেকটা ব্যাপার আছে এই রুলটাকে তুমি জেনারেলাইজ করতে পারো মানে ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি একটা যন্ত্র তৈরি করছো একটা সার্কিট তৈরি করেছো যে সার্কিটটা অ্যাড করতে পারে তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসে করো সেটা দিয়ে আমি তাহলে মাল্টিপ্লিকেশনও করতে পারি আবার মনে করো আমি ডিভিশন করতে চাই তাহলে আমি সাবট্রাকশনটা আগে আমাকে করতে হবে তাই না তাহলে আমরা একটা কাজকে যখন জেনারেলাইজ করছি ওই জেনারেলাইজেশনের পেছনে যে রুলগুলো আছে এই প্রসেসটাকে ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় এবং ম্যাথমেটিক্যাল লজিক ওই কাজটাই করে ওই জিনিসটাকে আমরা যখন যন্ত্রের উপর প্রজেক্ট করছি যন্ত্রকে ওইভাবে তৈরি করার চেষ্টা করছি দেন কামস দি থিওরি অফ কম্পিউটেশন ঠিক আছে আচ্ছা হ্যাভিং সেড দ্যাট এটা অত বেশি স্ট্রেইট ফরওয়ার্ড মানে যে আমি বলছি ও আচ্ছা এটার উইন্ডোজ 11 আছে উইন্ডোজ 11 কি কাজ করতে পারে এটা বের করবো না এখানে জিনিসটা হচ্ছে এটা ইট গোজ ইভেন বিয়ন্ড দ্যাট সেটা কীরকম যে আচ্ছা বর্তমানে যেই ইগুলো আছে অপারেটিং সিস্টেমসগুলো আছে সেগুলো কিভাবে একটা পার্টিকুলার স্ট্রিম অফ ইনপুটকে ডিল করে এইরকম একটা জেনারেলাইজ প্রবলেমকে আমরা বোঝার চেষ্টা করি এবং সেটার লিমিটেশনসগুলো বোঝার চেষ্টা করি আরেকটা হতে পারে মনে করো যে তোমার তুমি মনে করো আমরা প্রক্সিমা সেঞ্চুরির নাম জানি কি ওই যে একটা নক্ষত্র মানে ইসের পৃথিবীর সবচেয়ে কাছের কাছেরটা কি আলফা আই এম সরি আলফা সেঞ্চুরি হ্যাঁ সবচেয়ে কাছের যে নক্ষত্র পৃথিবীর 4.5 লাইট ইয়ার্স কথা শুনতে খুব কম লাগে কিন্তু 4.5 লাইট ইয়ার্স সামথিং আলোর গতিতে তুমি যদি 4.5 বছর চলো তাহলে যেখানে গিয়ে পৌঁছাবা
তার মানে এটা ইজ নট রিয়েলি ভেরি ইজি থিং টু ডু। এখন আমি যদি একটা কম্পিউটার ব্যবহার করি, যে কম্পিউটারকে জানতে চাই যে এই যে আমরা 4.5 লাইট ইয়ার্স দূরে একটা এরকম একটা নক্ষত্র, একটা সিস্টেম আছে, একটা স্টার সিস্টেম আছে, সেই রকম আরও কোনো স্টার সিস্টেম আমরা পেতে পারি, বা ওই স্টার সিস্টেমের ভেতরে কোনো কিভাবে আমরা মনে করো গিভেন অল দ্য প্যারামিটার বলতে কি, যে মনে করো একটা স্টার সিস্টেমের আলো বিচ্ছুরণ এগুলো দেখে আমরা বিভিন্ন বর্ণালী বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে ওখানে কী ধরনের গ্রহ নক্ষত্র কি আছে, সেগুলোর এম ক্লাস প্ল্যানেট কিনা। এম ক্লাস প্ল্যানেট মানে হচ্ছে পৃথিবীর মতো বৈশিষ্ট্য নাকি, যে জীবন ধারণ করা যাবে কিনা, অক্সিজেন, তারপরে তোমার কার্বন ডাইঅক্সাইডের রেশিও কত, নাইট্রোজেনের রেশিও কত, কারণ আমাদের এই পৃথিবীর মতো রেশিও না হলে লাইফ উইল বি রিয়েলি ইজি ফর আস। তো এই জিনিসগুলোকে যদি আমি বের করতে যাই, ইটস গোনা টেক আ লট অফ ইনপুট, অনেক সময় লাগবে। এই ব্যাপারগুলো যখন আমি বুঝতে পারছি, মনে করো এটা আমি যদি একজন নর্মাল কম্পিউটার ইউজারকে বলি যে ইজ দিস পসিবল, তখন তার উত্তর হবে না। আবার যদি তুমি একটা সুপার কম্পিউটারওয়ালা একটা দেশের গভর্নমেন্টকে বলো, সে তখন নিঃসন্দেহে বলবে যে ইয়েস দিস ইজ পসিবল বাট ইট মাইট টেক সাম টাইম। তার মানে কি, এই যে আমাদের কেপাবিলিটির লিমিটেশনসগুলো, আমার কাছে যেই যন্ত্রটা আছে, আমার কাছে যেই রিসোর্সটা আছে, সেটার উপর ভিত্তি করে আমি কত দূর যেতে পারবো, এটা আমি বের করার চেষ্টা করছি। এটা হচ্ছে থিওরি অফ কম্পিটিশনের প্রথম লক্ষ্য। এটাকে আমরা বলি হচ্ছে কম্পিটিবিলিটি, যে আসলে একটা প্রবলেম সলভ করা যাবে কিনা। প্রবলেম, যে কোনো প্রবলেম থাকতেই পারে, কিন্তু এটাকে আমরা সলভ করতে পারবো কিনা। এটা কি ডিটারমাইন দ্য ক্যাপাবিলিটি? না, ক্যাপাবিলিটিটা হচ্ছে হলো কমপ্লেক্সিটি। তোমরা অ্যালগোরিদম এবার শুরু করছো, তাই না? এখানে আরো দেখবা, এখানে আমাদের সাথে বেশ ওভারল্যাপ আছে, মানে থিওরি অফ কম্পিউটেশন আর অ্যালগোরিদম অনেকগুলো জিনিস কাছাকাছি। তো যখন আমরা ওই যে ক্যাপাবিলিটির প্রশ্নে আসবো, তখন কি হবে যে আমার এই কম্পিউটেশনটা, যে আমি যে কোনো একটা প্রবলেম সলভিংয়ের জন্য আমি যে কম্পিউটেশন চাচ্ছি, সেটা আমার জন্য ফিজিবল কিনা, বা এটা কত সময় লাগবে, বা এটার জন্য আমার কি পরিমাণ মেমোরি দরকার হতে পারে। তাই তো আমাদের তো নর্মাল যে কোনো কম্পিউটারের ক্যাপাবিলিটি বুঝতে গেলে তো আমাদের ওগুলি দরকার হয়, যে সে কতখানি ডেটা হ্যান্ডেল করতে পারে আর কত ফাস্ট এই কাজটা করতে পারে। তো এই ব্যাপারটা হচ্ছে হলো কমপ্লেক্সিটি। তাহলে কম্পিটিবিলিটি গেল, আর এটা গেলো কমপ্লেক্সিটি। এখন আসো, যেগুলো দিয়ে তুমি এই কাজগুলো করবা, সেটাকে কিভাবে তুমি তৈরি করবা, ওইটাকে আমরা বলি হচ্ছে অটোমেটা, থিওরি অফ অটোমেটা। অটোমেটা মানে অটোমেটন থেকে আসছে। অটোমেটন মানে হ্যাঁ, অটোমেটার কোর্সই আছে না, এই কোর্সটাকে অনেক সময় অটোমেটা বলে। যখন তুমি গ্র্যাজুয়েট লেভেলে যাবা, তখন এটা অটোমেটার আরও জিনিসপত্র নিয়ে আসবে। আর এখানে আমরা ইন জেনারেল, আন্ডারগ্রেডে ইন জেনারেল কথা বলি আর কি, ঠিক আছে? এটাও কিন্তু অনেক জায়গায় ফর্মাল ল্যাঙ্গুয়েজ অটোমেটা নামে আছে। হ্যাঁ, এই একই জিনিস, কিন্তু মানে আন্ডারগ্রেডের কথা যদি তুমি বলো একই জিনিস, আর যদি গ্র্যাজুয়েট লেভেলে বলো তাহলে একটু কি বলে স্ট্যান্ডার্ড অথবা একটু অ্যাডভান্স কোর্স। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে থার্ড যে জিনিসটা বললাম আমরা, যে আমরা এই যে প্রবলেম সলভিংয়ের জন্য যেই যন্ত্রটা ব্যবহার করব, সেই যন্ত্রটাকে ফর্মুলেট করার জন্য, বা ওইটা বাদ দাও, ওই সমস্যাটা সমাধান করার জন্য আমার একটা সমস্যার সমাধানের স্ট্রাকচার দরকার। সেই স্ট্রাকচারটা কি, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি হলো অটোমেটন, ঠিক আছে? আচ্ছা, অটোমেটনের আরেকটা নাম হচ্ছে মেশিন, ঠিক আছে? সেই হিসাবে তার মানে মেশিন বলতে আমরা কি বুঝি, যে কোনো প্রবলেম সলভিংয়ের জন্য যে কোনো একটা লজিক্যাল স্ট্রাকচার, যেটা স্টেপ বাই স্টেপ কাজ করবে। মানে অ্যালগোরিদমটা হচ্ছে হলো ওই মেশিনের ইনস্ট্রাকশন, আর মেশিনের পুরো স্ট্রাকচারটাকে আমরা এই অটোমেটা বলছি, ঠিক আছে? এবং অটোমেটন হচ্ছে সিঙ্গেল মেশিন, অটোমেটা হচ্ছে প্লুরাল, অনেকগুলো মেশিন, ঠিক আছে? আচ্ছা, এই মেশিনের কাজ করার পদ্ধতিটা কি, সে লজিক ব্যবহার করে। তো সেই জায়গায় আমরা এখানে আসবো।
যে লজিকের হিস্ট্রি নিয়ে আমাদের কথা বলবো। আচ্ছা, লজিক মেইন অর্থে মোটামুটি আমরা বুঝতে পারি লজিকটা কি না, যে কোনো একটা কাজ করার জন্য যুক্তিটা কি, বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমাকে কোন কি কি স্টেপ নিতে হবে, ঠিক আছে? এই লজিক ব্যবহার করে আমরা আমাদের মেশিনগুলো চালাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যেটাকে আমরা এই মেশিনগুলোর একটা সিমুলেশন আমরা করি সবসময়। মানে সিমুলেশনটা কি, মানে প্রবলেম সলভিং এর সিমুলেশন। সেটা কিরকম? আমরা সিমুলেশন কথাটা তো বুঝি নাকি, কে আছে বুঝে না কে, আমি কাউকে দোষ দিব না, মানে জিনিসটা পরিষ্কার হওয়া উচিত। বুঝছি স্যার। বলো দেখি, মানে দেখি তোমার ল্যাঙ্গুয়েজে। যেটা হচ্ছে ধরলাম যে গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্স, সেটা আমি গাড়ি না চালায় কোনো একটা সেটআপ করে যেতে পারি। এক্স্যাক্টলি। কাইন্ড অফ প্রোটোটাইপ। না না না, প্রোটোটাইপ হচ্ছে যন্ত্রটা যেটা তুমি তৈরি করছো, নমুনা, ওইটা হচ্ছে প্রোটোটাইপ। মনে করো তুমি একটা প্রবলেম সলভিং এর জন্য একটা ডিভাইস তৈরি করলা, ওইটা হবে তোমার প্রোটোটাইপ। কিন্তু সিমুলেশন হচ্ছে একটা পদ্ধতি যেটা ব্যবহার করে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে জিনিসগুলো হতো সেই এক্সপেরিয়েন্সটা পাই, ভার্চুয়াল রিয়েলিটি। এগুলো হচ্ছে সিমুলেশন। আর আমাদের এখানে সিমুলেশন হচ্ছে আমরা একটা মডেল তৈরি করবো। আচ্ছা, মডেলের কথা চলে আসলো, এখানে আমি বলছি মডেলের কথা আসছি, যে মডেলটা হচ্ছে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমার এই প্রবলেম সলভিংয়ে কাজ করবে কিনা সেটা বোঝার যে প্রক্রিয়াটা, এখানে এটাকে আমরা সিমুলেশন বলছি। যে মনে করো আমি ব্যাপারটাকে তোমাদের আর একটু বোধগম্য করতে চাই। মনে করো তোমার কোনো মেশিনে বা কোনো কোথাও ঢুকছো, সেখানে একটা পাসওয়ার্ড চাইছে। হ্যাঁ, তো এই পাসওয়ার্ডটা যে স্ট্রাকচার, মনে করো 8 ক্যারেক্টার্স। এখন তুমি এটা তৈরি করার আগেই তুমি চিন্তা করছো যে এই পাসওয়ার্ড নেবে যে মেশিনটা, সেটা এই পাসওয়ার্ডটাকে কিভাবে প্রসেস করবে, এইটা বোঝার জন্য তুমি একটা মেন্টাল কনস্ট্রাক্ট তৈরি করো, একটা মাথায় একটা চিন্তা তৈরি করো, বা একটা ছবি তৈরি করো। ওইটাই হচ্ছে আমাদের সিমুলেশন। বুঝতে পারলাম? আচ্ছা, প্লিজ ফিল ফ্রি টু স্টপ মি যেখানে মনে হচ্ছে স্যার একটু কঠিন হয়ে যাচ্ছে, স্যার একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ এই কোর্সটা এমনিতেই প্রচণ্ড ভালো রকম মানে টেকনিক্যাল জার্গন আছে, কাজেই আমি চেষ্টা করি এই জার্গনগুলোকে বোধগম্য ভাষায় বলতে, অনেক সময় হয় না। কারণ লেভেল, মনে করো আমি যেভাবে করে আসছি, মানে মনে করো বই বা যে কোনো কিছু, তোমরা যদি থিওরি অফ কম্পিটিশনের বইগুলো দেখো, সেখান থেকে যে একটা মেকানিস্টিক একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা তোমাকে ভালো রকমভাবে করবে, যে তোমাকে টেরোরাইজ করার জন্য যথেষ্ট। টেরোরাইজ বুঝি তো আমরা, মানে ভয় পাইয়ে দেওয়ার মতো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে লজিকের সূত্রটা কোত্থেকে শুরু হয়েছে, বা এই লজিকটা কোত্থেকে আসছে। মানব সভ্যতার প্রথম থেকেই কিন্তু লজিক নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে, ঠিক আছে? সেই গ্রিক সভ্যতার থেকেই বলতে পারো, বা তারও আগে থেকে। প্রথম এটা নিয়ে কথা শোনা যায় হচ্ছে অ্যারিস্টটল প্রথম এগুলো নিয়ে চিন্তা করা শুরু করেন। তার একটা খুবই নাম করা আছে, নিকোম্যাকিয়ান এথিক্স বই আছে, ওইটা নর্মালি এথিক্সে পড়ানো হয়। আর ওনার যে ম্যাথমেটিক্যাল লজিক সম্বন্ধীয় যে চিন্তা ভাবনা, সেগুলো বলা হয়েছে সিলোজিজম, ঠিক আছে? আমার এখানে মাঝে মাঝে মনে হয় যে আমি কি বলে, বস্টন ডাইনামিক্সের ল্যাবরেটরিতে রোবটকে নাচানো হয় না, এরকম তার এদিকে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটার দুইটা ভাগ আছে, একটাকে আমরা বলি হচ্ছে প্রেমিস, আরেকটাকে বলি হচ্ছে কনক্লুশন। উনিও তাই বলেছেন। আচ্ছা, এখানে প্রেমিসটা বলতে নর্মালি বোঝায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বা কোনো কিছু একটা স্টেটমেন্ট, যে তুমি বললা যে এটা এরকম, এটা হলো আমার প্রেমিস, ওইটার উপরে ভিত্তি করে আমি যখন একটা সিদ্ধান্তে পৌঁছালাম, দ্যাট ইজ মাই কনক্লুশন, ঠিক আছে? এখানে একটা ধারণা এই দেয়া আছে, ও আচ্ছা, এটা পরে আছে, মানে মনে করো ব্যাপারটা এরকম যে তুমি, হ্যাঁ, সিলোজিজম, এটা ইউ গট মি দেয়ার, এটা আমি ভুলে গেছি মানেটা, আমি জেনে বলবো নেক্সট ক্লাসে। হ্যাঁ,
তো যেটা বলছিলাম প্রেমিসটা হচ্ছে মনে করো তুমি একটা স্টেটমেন্ট দিয়েছো ম্যান ইজ মর্টাল, তারপরে তুমি বললা সক্রেটিস ইজ এ ম্যান, তাহলে তুমি কোন সিদ্ধান্তে আসতে পারো? সে মারা যাবে আর কি। সক্রেটিস ইজ মর্টাল। এইরকম যে লজিক স্ট্রাকচারটা এইটাকে সিলোজিজম বলা হয় এবং এটা অ্যারিস্টটলের বানানো বা উনি এইভাবে চিন্তা করেছেন। চিন্তা করো মাঝে মাঝে আমি এইভাবে চিন্তা করি যে অ্যারিস্টটল বা এই ওই প্লেটো বলো বা সক্রেটিস বলো ইভেন ওই অর্থে যে কত বছর আগে তারা উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট উইদাউট এনি কম্পিউটার্স তারা এইসব এই মেন্টাল এক্সারসাইজ করে গেছে, যে মনে মনে চিন্তা করে একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছে। আচ্ছা, এখানে থিওরি আর হাইপোথিসিসের পার্থক্যটা বলি। থিওরি হচ্ছে যখন আচ্ছা ফার্স্টে হাইপোথিসিস কি? কাল্পনিক। হ্যাঁ, যখন কাল্পনিক তো বটে, কিন্তু হচ্ছে তুমি যখন প্রমাণিত একটা না। কিছু প্রমাণ করতে পারো নাই কিন্তু এটার সঙ্গে একটা ধারণা করেছো, ঠিক আছে? যে কোনো অবজারভেশন, মনে করো আমি যখন তোমাদের এখানে ক্লাস নিচ্ছি, মনে করো প্রত্যেকবার ক্লাসের সময় দেখা যায় কেউ এদিক দিয়ে হেঁটে যাচ্ছে এবং মনে করো সে একজন এমএলএসএস, তাহলে আমি কি ধারণা করব? যে সে হয়তো এই ফ্লোরে ডিউটি আছে, রাইট? এটা হলো আমার হাইপোথিসিস। কিন্তু আমি যদি ওদের আসল অ্যাসাইনমেন্ট রোস্টার, যেটা ডিউটি রোস্টার, ওটা যদি না দেখি তাহলে কিন্তু আমি এটা প্রমাণ করতে পারছি না, এটা আমার ধারণাই হয়ে থাকবে। ওইটা আমি তখন পর্যন্ত আমি হাইপোথিসিস আছি। যখনই ওর অ্যাসাইনমেন্ট রোস্টারটা দেখলাম যে ওর নাম এখানে আছে, তার মানে আসলেই সে এখানে অ্যাসাইন্ড, তখন এটা হয়ে গেল থিওরি। আমি বলবো যে প্রত্যেক ক্লাসের সময় একজন এমএলএসএসকে ফ্লোরে অ্যাসাইন করা হয়। বুঝা গেছে? সো থিওরি অফ কম্পিউটেশনের কথাগুলো যখন আমরা বলছি, সেগুলোকে আপাত দৃষ্টিতে একটু ভেগ জেনারেল এরকম মনে হলো। এগুলো সেঞ্চুরি ধরে, বিশেষ করে 19th সেঞ্চুরির প্রথম দিক থেকে ম্যাথমেটিশিয়ানদের ক্রমাগত চিন্তা ভাবনার ভিতর দিয়ে এইটার একটা এই ডিসিপ্লিনটা, এই একাডেমিক ডিসিপ্লিনটা স্ট্রাকচার দাঁড়িয়েছে। তো সেই কনটেক্সটে এইটাকে আমরা বলছিল থিওরি অফ কম্পিউটেশন। লজিকের এরপরে লাইবনিজের কথা তোমরা নিশ্চয়ই জানো, অনেক ম্যাথমেটিক্স কোর্সে দেখেছি। লিবনিজ বলে, লাইবনিজও বলে, হ্যাঁ, ক্যালকুলাসের জন্য। হ্যাঁ, এবং সে যে কোয়ান্টিফাই করে বেসিক্যালি সে যে জিনিসটা তৈরি করেছিলেন উনি, সেটা হচ্ছে ক্যালকুলাস রেশিওসিলেটর। হ্যাঁ, যে কোয়ান্টিফিকেশনের কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আমরা যদি বুঝতে চেষ্টা করি যে একটা পার্টিকুলার প্রবলেম সলভিং জন্য, সেটাকে কোয়ান্টিফাই করতে হবে এবং সেই কোয়ান্টিফিকেশনটা কি বলবো এটাকে একদম ছোট ছোট করে ইউ ক্যান ক্যালকুলেট। হ্যাঁ, তাহলে কি হবে যে আমরা মনে করো একটা পার্টিকুলার বক্ররেখার নিচের অংশের যদি আমরা মাপতে চাই, তাহলে আমরা কি করবো? এটাকে ছোট ছোট স্কোয়ার, ছোট ছোট বা রেক্টাঙ্গেল হিসাবে করে আমরা ওইটার ক্ষেত্রফল বের করতে পারি, ঠিক আছে? তো এই আইডিয়াগুলো আসছে, কিন্তু উনি এই জিনিসটাকে একটা স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচে নিয়ে গেছেন। তো সেটা হচ্ছে লজিক্যাল বিল্ড আপ। আচ্ছা, 19th সেঞ্চুরিতে এই লজিক নিয়ে যখন কথাবার্তা বলা শুরু করে, আমি ক্লাসে আছি, একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা, তো যখন 19th সেঞ্চুরিতে জর্জ বুল, উনি ছিলেন একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, ইংল্যান্ডের রানীর হাউস টিচার, ঠিক আছে? তো এই ভদ্রলোক আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা বলি, এটার আবিষ্কার। তার মানে কি, যে কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্ট তার বাইনারি ভ্যালু থাকতে পারে, দুইটা ভ্যালু, ট্রু অর ফলস। এইটা দিয়ে আমরা একটা লজিক বিল্ড আপ করতে পারি এবং এই লজিক বিল্ড আপের কনটেক্সটে দেখা গেল যে পরে এটাকে আমরা সার্কিট তৈরির কাজে ব্যবহার করে এবং গুড কম্পিউটারের কাজ অত্যন্ত সুবিধাজনক হয়ে গেল। হ্যাঁ, যেমন মনে করো আমরা নর্মালি চিন্তা করি 10টা স্টেট নিয়ে, তাই না? আমাদের 10টা আঙ্গুল এরকমভাবে, বা আমাদের সংখ্যা হচ্ছে 10টা, কিন্তু যদি আমরা কম্পিউটারে এটা ইমপ্লিমেন্ট করতে যেতাম গ্যাঞ্জাম লেগে যেত। তো সেই ওই জায়গায় এই ওনার যে বাইনারি স্টেট, এই ব্যাপারগুলো চলে আসছে এবং সেখানে এই পার্টিকুলার স্টেটগুলোকে বিভিন্নভাবে কীভাবে কম্বাইন করা যায় সেই যুক্তিগুলো তিনি দেখে অ্যান্ড অর নট এগুলো ব্যবহার করে উনি কিন্তু এই ডিজিটাল সার্কিটের বিভিন্ন রকম উনি তৈরি করেন নাই, মানে উনি এই ক্যালকুলেশনগুলো দেখিয়েছেন এবং যেটাকে আমরা এখন পর্যন্ত ব্যবহার করে আসছি। তারপরে যিনি এসছেন এই ভদ্রলোক হচ্ছে গটলফ ফ্রেজ। হ্যাঁ,
উনি যেটা করেছেন যে একটা ফর্মাল সিস্টেম দাঁড় করিয়েছেন, যেটা হচ্ছে বেসিক্যালি প্রেডিকেট লজিক নিয়ে কাজ করে। আচ্ছা, প্রেডিকেট লজিকটা তোমরা পাবা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। প্রেডিকেট নর্মালি আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কন্টেক্সট, এই মজার ব্যাপার হলো এখানে ম্যাথামেটিক্স আর ল্যাঙ্গুয়েজের কিন্তু বিশাল কানেকশন আছে। নর্মালি আমরা ল্যাঙ্গুয়েজে বা ইংলিশে প্রেডিকেট বলতে কি বুঝি? সাবজেক্ট বাদে যা আছে সেটাই। এখানেও কিন্তু তাই। এখানে হচ্ছে যে মূলত আমরা প্রেডিকেটটাকে নিয়ে আসি যে সাবজেক্ট সম্বন্ধে সাবজেক্টের একটা অ্যাট্রিবিউট আমরা বের করার চেষ্টা করি। না, উদ্দেশ্য না, এখানে আবার একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে কি, মনে করো আমার কাছে দুইটা অবজেক্ট আছে, এই দুইটা অবজেক্ট আমার এনভায়রনমেন্টের ভিতরে দুইটা অবজেক্ট আছে, এই দুইটা অবজেক্ট কিভাবে লিঙ্কড সেটাকে আমি যেই অ্যাট্রিবিউট দিয়ে ব্যবহার করে বলছি সেই অ্যাট্রিবিউটটাকে আমরা বলি প্রেডিকেট। এবং এটার উপর ভিত্তি করে যেই যুক্তি কাঠামো তৈরি করছি আমরা, সেটাকে আমরা বলি হচ্ছে প্রেডিকেট ক্যালকুলাস। যেমন মনে করো অনেকটা এরকম যে একটা ক্লাসের বর্ণনা। আচ্ছা, কম্পিউটারের কাছে তুমি কিভাবে একটা এনভায়রনমেন্ট বর্ণনা করতে পারো? সে তো চোখে দেখছে না। মনে করো এই ক্লাসটা সম্বন্ধে এখানে আমি কি করলাম, যে যতজন স্টুডেন্ট আছে তাদেরকে এইভাবে বর্ণনা করছি। সাব্বির ইজ এ স্টুডেন্ট, তাহলে কি হচ্ছে, ইজ এটা হচ্ছে আমার প্রেডিকেট। ঠিক আছে, স্টুডেন্ট হচ্ছে একটা অবজেক্ট, সাব্বির হচ্ছে একটা অবজেক্ট। বা এগুলোকে আমরা এইভাবে বলতে পারি যে অবজেক্টগুলোকে আমরা নেম দিচ্ছি। হ্যাঁ, নেম দিয়ে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং এটাকে আমরা বলি সিম্বলিক কম্পিউটেশন, তাই না? যে কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলকে আমি একটা নাম দিতে পারি বা একটা সিম্বল দিতে পারি, তারপর ওই সিম্বল দুইটাকে আমি একসাথে করে দেখাতে পারি। এরকমভাবে আমি বিভিন্ন লজিক স্ট্রাকচার তৈরি করতে পারি। প্রেডিকেট ক্যালকুলাস ওই জিনিসটা সম্ভব করে। যেমন মনে করো তুমি সাব্বির হ্যাজ এ পেন, তাহলে ওই যে হ্যাজ এটা এখানে প্রেডিকেট। অনেকটা কি স্যার স্ক্র্যাচের মতো স্যার? স্ক্র্যাচ সম্বন্ধে আমার ঠিক আইডিয়া নেই। এমআইটি স্ক্র্যাচ। আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলছি তো। এটা ব্লকের মতো এরকম স্যার, সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, মাঝখানে একটা কানেকশন থাকে প্রেডিকেটের মতো। আচ্ছা, আমি ওর সাথে নিয়ে কাজ করি, আমি ঠিক বলতে পারছি না, মানে কনফার্ম করতে পারছি না, হতে পারে। আচ্ছা, তাহলে যেটা হলো যে আমরা পেলাম হচ্ছে বুলিয়ান লজিক, তারপরে পেলাম হচ্ছে প্রেডিকেট লজিক। ঠিক আছে, প্রেডিকেট লজিক তোমরা অনেক জায়গায় পাবা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে বেশি ব্যবহার হয় যে কোনো, যেটা বললাম যে একটা এনভায়রনমেন্টের ভেতরে দুইটা অবজেক্ট বা মনে করো মাল্টিপল অবজেক্ট আছে, সেই মাল্টিপল অবজেক্টগুলোর মধ্যে সম্পর্কটাকে যদি তুমি প্রেডিকেট লজিক ব্যবহার করে দেখাও, কম্পিউটার ওই তাকে যদি এই জিনিসটাকে শেখানো হয়, সে করে কি এগুলোর ভিতরে একটা কানেকশন তৈরি করে, এবং ওই কানেকশনগুলোকে তুমি পরে এনকোয়ারি করতে পারো। যেমন মনে করো একটা ক্লাসের আমি কারা কোন রঙের কাপড় পরে আছে, এই জিনিসটা আমি কম্পিউটারকে দিয়ে দিলাম। তারপরে আমি যদি তাকে কোয়ারি করি যে লাল রঙের শার্ট পরে আছে কে কে, সেটা সে বের করে ফেলতে হবে। একটা তার ভিতরে একটা কানেকশন তৈরি হচ্ছে, লজিকের কানেকশন তৈরি হচ্ছে, লজিকের একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে থ্রু দ্য প্রেডিকেট লজিক বা প্রেডিকেট ক্যালকুলাস, যেটাই বল। ঠিক আছে, আচ্ছা, এই যে মানে এই জিনিসগুলোকে আমরা তোমরা ইসে পড়ে এসছো, ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ে আসছো, তাই না? যে কোনো স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু বের করা, সেটাও কিন্তু প্রেডিকেট লজিকের কনটেক্সট। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেই ব্যাপারগুলো ঘটে সেটা হচ্ছে যে 19th সেঞ্চুরির মাঝামাঝি সময়, আর্লি 19th সেঞ্চুরি 20th সেঞ্চুরির সময় যে কোনো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের ট্রুথ বের করার জন্য একটা চেষ্টা হয়। সেটা ডেভিড হিলবার্ট বলে একটা ভদ্রলোক নিয়ে আসেন, এবং তারপরে যিনি আসেন উনি হচ্ছেন বার্ট্রান্ড রাসেল। এই ভদ্রলোকের নাম আমরা সবাই শুনেছি, হ্যাঁ, এবং আলফ্রেড নর্থ হোয়াইটহেড। তারা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাই করলেন, এবং সেটাকে সমস্ত কিছু ম্যাথমেটিক্সের যেই কম্পোনেন্টগুলো, সেগুলোকে কিভাবে লজিক স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করা যায়, সেটা তাদের উদ্দেশ্য ছিল। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে কার্ল গোডেল।
এবং তোমাদেরকে তোমাদের জন্য খুশির খবর হচ্ছে এগুলো তোমাদের কোনোটাই মনে রাখতে হবে না এবং কোনোটাই পরীক্ষায় এটাই ভাবতেছিলাম আমি। স্যার মূলত কি আমরা এরকম থিওরি শিখবো নাকি আমরা মানে থিওরি শিখবা। এই ক্লাসে ওই অর্থে প্রোগ্রামিং নাই, ওই অর্থে না ওইটার কথা স্যার আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় হচ্ছে লজিক না, অ্যাপ্লিকেশন আছে, লজিকের অ্যাপ্লিকেশন আছে, সেটা দেখবে এবং মোস্টলি আমরা ইউজ করব হচ্ছে আমরা এইভাবে জানতে থাকবো যে না 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 তোমরা তোমাদেরকে প্রবলেম সলভ করতে দেওয়া হবে। মনে করে অনেকটা এরকম যে এমন একটা ছোট আমরা যে কাজগুলো করবো আসলে বেসিক্যালি এই কোর্সের পরের ধাপটা হচ্ছে কম্পাইলার কনস্ট্রাকশন। তো এই অটোমেটা থিওরির মূল না হলেও প্রধান ওয়ান অফ দ্য chief reason is to make you guys understand the building of a logical structure. মনে করো আমি বলছি যে সবার কাছে কোন একটা পার্টিকুলার প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হলো, প্যারাগ্রাফে মধ্যে বলা হলো যে একটা পার্টিকুলার ওয়ার্ড, মনে করো আমি রেইন একটা ওয়ার্ড দেয়া আছে, কয়জনের প্যারাগ্রাফের মধ্যে মানে সবাইকে ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট দেওয়া হচ্ছে এই রেইন শব্দটা আছে, এটা বের করো। তখন এটা বের করার জন্য তুমি কোন লজিক ব্যবহার করবা এবং ওই লজিকের স্টেপগুলো কি, এইটার একটা মেন্টাল স্ট্রাকচার আমরা তৈরি করি এবং ওইটাকেই আমরা বলছি হলো অটোমেটা। আচ্ছা, এটা কিভাবে কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে? মনে করো তুমি মনে করো সি ল্যাঙ্গুয়েজের যে কোনো তুমি চাও, মনে করো একটা পার্টিকুলার আচ্ছা মনে করো এটা কি কিওয়ার্ড একটা, তাই না? ইন্ট। এই এখন তুমি কম্পিউটারকে কিভাবে শিখাবা যে ইন্ট আসলে আমি মনে করো তুমি বলছো যে একটা যেটা কম্পাইলার করে যে তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার যে প্রোগ্রাম সেটা কি তুমি সঠিকভাবে লিখেছো কিনা সেটা সে বের করার চেষ্টা করে। তার একটা অংশ হতে পারে যে তুমি কিওয়ার্ডগুলো ঠিকভাবে লিখেছো কিনা। তো সেই কিওয়ার্ডগুলো কোনটার পরে কিওয়ার্ডের লেটারগুলো বা ক্যারেক্টারগুলো কোনটার পরে কোনটা আসবে সেটার জন্য আমি যদি একটা স্টেপ বাই স্টেপ ডায়াগ্রাম তৈরি করি তাহলে সেটা কিরকম দেখাবে। মনে করো এরকম ভাবে আমি তৈরি করি ফ্লো চার্টের মতো, বাট ইট ইজ নট এ ফ্লো চার্ট। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু শেষ করে নিই। INT। আচ্ছা এখানে খেয়াল করে দেখো যে একটা ব্যাপার আছে যে তোমার ইনপুট সেট কি সেটাকে আইডেন্টিফাই করা, তাই না? তাহলে এখানে ইনপুট সেট মোটামুটি আমরা ধরে নিতে পারি যে স্মল লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট, তার মানে কি 26টা লেটার। সেটাকে যদি মনে করো আমরা এইভাবে দেখ মনে করো এটাকে আমরা এই বলছি ইনপুট সেট আই বললাম, এটাকে আমরা বলছি এখানে A B ডট 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 এন্ড লাস্টে Z। ঠিক আছে, আচ্ছা এখন আমার কম্পিউটারের কাছে এই ইনপুট সেটটা দেয়া আছে, সে তাকে আমাকে বলতে হবে যে যদি এইটা আসে তাহলে তুমি অ্যাকসেপ্ট করবা। এটাকে আমরা বলি হচ্ছে, এটা আমাদের খুব পরিচিত হবে কিছুদিন পরে, অল্প কয়েকদিন পরে, যে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট। যে যখন আমি বলছি যে হ্যাঁ কারেক্ট হয়েছে, এই পার্টিকুলার ইন্ট যে কিওয়ার্ডটা এটা কারেক্ট হয়েছে, কিন্তু আমার কম্পিউটার তো তার তো এটা জানা নেই, সে এটা কিভাবেই করবে। তখন তাকে আমার আইডেন্টিফাই করে দিতে হবে যে কোন রাস্তায় গেলে তুমি অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছাতে পারবা, মানে তোমার এটাই হবে। তাহলে কি হবে, বিভিন্ন পসিবিলিটিস আছে। এখান থেকে তুমি এইটাকে আমরা বলি স্টার্ট স্টেট, হ্যাঁ, যেখান থেকে আমরা কম্পিটিশনটা, এটা কিন্তু একটা কম্পিটিশন, তাই না? যে সে একটা জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করছে। তো তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের প্রবাবিলিটি বের হতে পারে না, A B and এইদিকে মনে করো Z। এই প্রবাবিলিটির ফলে আমি কোথায় যাচ্ছি,
এই প্রবাবিলিটির পরে দেখা যাচ্ছে যে আমি ফার্স্ট ক্যারেক্টারটা যদি আই হয় তাইলে আমি অ্যাকসেপ্ট করব, আর অন্যগুলো হলে আমি অ্যাকসেপ্ট করব না, তাহলে সে অন্য জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি যখন ফার্স্ট ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করলাম, তারপরে আমি পৌঁছে গেলাম সেকেন্ড স্টেজে। মনে করো এই সেকেন্ড স্টেজে আমার আবারও বিভিন্ন কম্বিনেশন তৈরি হতে পারে, তাই না? কিন্তু আমি শুধু নিব হচ্ছে এন, আর অন্য কম্বিনেশন গুলো হলে কি হবে সেটাও আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। তারপরে আমি যখন এখানে থার্ডে এসে পৌঁছাচ্ছি, যদি এটাকে আসলে আমরা বলতে পারি যে এটা ফার্স্ট স্টেজ, এটাকে জিরো স্টেজ ধরা হয় নর্মালি। হ্যাঁ, যখন আমরা সেকেন্ডে গিয়ে পৌঁছাচ্ছি, এখানেও ওই একই ধরনের কম্পিটিশন, একই ধরনের মুভ বা একই ধরনের, এগুলোকে আমরা বলতে পারি যে আমরা টি নেব নাকি অন্য কি নেব, সেগুলো আমরা ই করতে পারি। তার মানে কি প্রচুর সম্ভাবনা তৈরি হচ্ছে না? এবং এই সম্ভাবনাগুলো যত তোমার ওয়ার্ডের লেন্থ বাড়বে, সম্ভাবনা তত বেশি বাড়তে থাকবে, তাই তো? তো এখন এই জিনিসটাকে যখন আমি একমাত্র এক্সেপ্ট স্টেট দিয়ে যখন আইডেন্টিফাই করে নিচ্ছি, তখন আমার কম্পিউটার জানে যে ও আচ্ছা, ইন্ট হলে আমি এটাকে অ্যাকসেপ্ট করব, অন্যগুলোকে আমি অ্যাকসেপ্ট করব না। আরও অনেক কিওয়ার্ড থাকতে পারে। আমি হয়তো একটা মেশিন, এটাকে আমরা বলি হচ্ছে মেশিন। মেশিনটা আর কিছুই না, যে একটা পার্টিকুলার মানে দিনের শেষে আমরা কি করছি আসলে কম্পিটিশনের কনটেক্সটে খেয়াল করে দেখো। আমি যে তোমাদের কাছে যে কোনো একটা আইডিয়া পৌঁছাচ্ছি, কিভাবে পৌঁছাচ্ছে? আমার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কম্পিউটারের সাথে যে আমরা যোগাযোগ করি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তার মানে কি এই ল্যাঙ্গুয়েজের কনস্ট্রাকশন কিভাবে হয়? স্ট্রিং, একটা লেটারগুলো মিলে একটা স্ট্রিং বা একটা ওয়ার্ডের পর ওয়ার্ড সাজিয়ে আমরা একটা ইনস্ট্রাকশন তৈরি করি এবং এটা তার কাছে যায়। এই প্রত্যেকটা জিনিসকে সে করে কি, এটাকে অ্যানালাইজ করে সেটার কারেক্টনেসটা চেক করে, এবং চেক হলে সে তখন তোমাকে নো এরর একটা দিল আর কি। কোনো এরর হলে তখন সে একটা রেসপন্স দেয় যে হ্যাঁ এখানে এরর আছে। তার মানে কি আমরা এখানে স্টেটগুলোকে এরর স্টেটও বলতে পারি। ঠিক আছে? সো এখানে তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মূলত তুমি আমরা যেমন উই আর গিফটেড উইথ ল্যাঙ্গুয়েজ রেকগনিশন অ্যান্ড অল দ্য আদার থিংস, এবং উই উইল অলসো লার্ন। কিন্তু তোমার কম্পিউটার তো সে তো একটা নির্জীব বস্তু, তার তো এই ধরনের ইন্টেলিজেন্স নাই। তাহলে আমরা তাকে শেখানোর জন্য এরকম একটা স্ট্রাকচার তৈরি করছি, যেই স্ট্রাকচারটাকে আমরা বলছি হলো মেশিন। মেশিনের আইডিয়াটা আমি একটু পরে বলতাম, কিন্তু আসলে যখন চলে আসলো আমার মনে এটা আমার ব্যাখ্যা করা উচিত। সো তাহলে আমাদের অটোমেটা থিওরির মূল কাজটা হচ্ছে বিভিন্ন কেপাবিলিটির মেশিন তৈরি করা। কেন? এখানে দেখো এইটাকে আমরা বলি ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, ডিএফ। হ্যাঁ, এখন এটা না বুঝলে বা হলে অসুবিধা নেই, এটা আমরা আসবো সামনের সেকেন্ড অথবা থার্ড, আরও সেকেন্ড উইকে বা থার্ড উইকে আসবো। তো এটা হচ্ছে একটা খুব স্মল কেপাবিলিটি মেশিন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, মেমোরির ব্যাপারটা আছে। কিভাবে আমরা বুঝতে পারি মেমোরি? এখানে মেমোরি ব্যবহার করা হচ্ছে কিভাবে? ইন্ট আই এন টি এগুলো স্টোর করার জন্য। মানে আমি এইটা হচ্ছে না ইন্ট, এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে হলো আমার ইনপুট। কম্পিউটারে যাই করে না সেক্ষেত্রে তো মেমোরি লাগবে না? হ্যাঁ, কিন্তু এখানে তুমি মেমোরি মানে একটা তুমি কম্পিউটার তৈরি করার চেষ্টা করছো যেটার মেমোরি তোমার জানা নাই, তুমি তাকে বলে দিচ্ছ যে এই মেমোরি হওয়া উচিত। আচ্ছা, এখানে আমরা যেটা করবো, এই যে জেনারেলাইজেশনের ব্যাপার একটা আছে এখানে, সেটা হচ্ছে যে ইন জেনারেল মেমোরি। আমি বলবো না যে আমার এত গিগাবাইট র্যাম দরকার বা এগুলো আমরা বলবো না। আমার এই একটা পার্টিকুলার স্ট্রিং অ্যাকসেপ্ট করার জন্য কতখানি মেমোরি দরকার সেটা হচ্ছে আমি কি করব, আমি স্টেট দিয়ে এটাকে আইডেন্টিফাই করবো। এগুলোকে বলা হচ্ছে স্টেট। এই যে সার্কেলগুলো, এই সার্কেলগুলো হচ্ছে পার্টিকুলার একটা ইনপুট প্রসেস করার পর তুমি কোথায় গিয়ে পৌঁছাচ্ছ সেটা তোমাকে দেখাচ্ছে। স্টেটগুলোকে আমরা বিভিন্ন নাম দিতে পারি। এখানে আমি ফার্স্ট সেকেন্ড বলেছি, এগুলোকে অ্যালফাবেট ব্যবহার করে আমি এ বি সি ডি হোয়াটএভার যে কোনো একটা নাম দিতেই পারি। এই স্টেটগুলো আইডেন্টিফাই করছে যে আমি কম্পিটিশনের কোন পর্যায়ে আছি এবং কম্পিউটার ওই অনুযায়ী চিন্তা করছে। তবে এখানে মুশকিলটা হচ্ছে কি, অনেক লিমিটেড এগুলো। আমার কাছে ইনফাইনাইট মেমোরি নাই, ইনফাইনাইট না হোক অনেক বেশি মেমোরি নেই, লিমিটেড মেমোরি দিয়ে আমি স্ট্রিং অ্যাকসেপ্টেন্সের কাজটাকে আমাকে করিয়ে নিয়ে আসতে হচ্ছে। এগুলো হচ্ছে লিমিটেশনস। এর পরের মডেল যেটা পুশ ডাউন অটোমেটা, সেটা করে কি আরেকটু বড় স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারে, আরেকটু কমপ্লেক্স স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারে।
তাহলে এখানে কি হচ্ছে যে তোমার যে কামিং ইনপুট, তুমি একটা মেশিন তৈরি করছো। মেশিনটা কি? একটা যুক্তি স্ট্রাকচার, একটা লজিক স্ট্রাকচার, যেটা একটা পার্টিকুলার স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে পারে কি পারে না সেটা আমরা বুঝতে পারি, হ্যাঁ, সেটা আমরা যাচাই করতে পারি। এবং এই যাচাই করার জন্য আমার দরকার হচ্ছে একটা কাঠামো। কাঠামোটা বলবে ইনপুটটা কি, আউটপুটটা কি, কোন স্টেটে আছে, সেই স্টেটগুলোকে কীভাবে আইডেন্টিফাই করা যায়, এই সমস্ত কিছু যখন আমি এক জায়গায় নিয়ে আসছি, এটাকে আমরা বলছি হলো মডেল। ঠিক আছে, মডেল। মডেল ঠিক আছে। তো মানে র্যাম্প ওয়াকিং মডেল না, মানে মেশিনের মডেল। সো তাহলে এই যে মডেলটা হচ্ছে হলো ইসের সুজনের নমুনা। সুজন না সুবীর, কোনটা বলো তুমি? ও সামি, সামি, আচ্ছা হোয়াট এভার। এখন এইটা হচ্ছে আমার নমুনা। কিসের নমুনা? আমার যুক্তি যে কাঠামো বা যে মেশিনটা, যে লজিক স্ট্রাকচার, সেটার নমুনা। তার মানে কি এটা প্রচুর এরকম নমুনা তৈরি হতে পারে, এবং আমরা মানুষরা এরকম প্রচুর নমুনা আমাদের মাথার ভিতরে আছে। উই আর কম্পোজড অফ ডিফারেন্ট মেশিনস। এই মেশিনগুলো একটা একটার সাথে কানেক্টেড, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কি? We really cannot build those type of machines that are connected. যদিও চেষ্টা হচ্ছে এআই এর মাধ্যমে যে তার একটা প্রবলেম সলভিং এর, হ্যাঁ, নিউরাল নেটওয়ার্ক না কি যেন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে মূলত ব্রেইনের একটা স্ট্রাকচার কে Follow করে। ইমিটেট করা। মজার ব্যাপার হচ্ছে কি, আমরা এখানে তোমার আমাদের বুদ্ধিমত্তা এবং আমাদের প্রবলেম সলভিং এর যে পদ্ধতি, সেটা ব্যবহার করে আমরা একটা ডাম মেশিনকে কিভাবে বুদ্ধিমত্তার সাথে প্রবলেম সলভ করতে হয় সেটা শেখানোর চেষ্টা করছি। সো দিস ইজ নট এন ইজি টাস্ক। সেটা কিভাবে শিখবো? এটা যে আমি বললাম যে তুমি ইন্ট, আচ্ছা আমি আরেকটা যেটা কথা বলেছিলাম তোমাদেরকে কিছুক্ষণ আগে, বাচ্চা কম্পিউটার নিয়ে আমরা এখানে ডিল করছি। মানে তাকে খুবই একটা নিচু লেভেলের কাজ, যে এই ইন্ট স্ট্রিংটাকে চেক করা এবং অ্যাকসেপ্ট করা, এইটার জন্য তার কি কি লাগবে এটা আমি তাকে ডিফাইন করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে আমি এখানে একটা মেশিন তৈরি করছি। ঠিক আছে স্যার স্যার এই কোর্সটা না বুঝতে একটু আমার কষ্ট হচ্ছে, আমি জানি না কেন। You are not the only one. I was also in the same মানে আমি state. কিছু ধরতেই পারতেছি না যে আমি কোন মানে কি করতে চাইতেছি আর কি করতেছি, বা আচ্ছা, আমার এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, বেসিক্যালি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং যে কম্পিউটার বাইনারি সিস্টেম ছিল, মাঝখানে স্পেসটা আমাদের প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা কোনো কিছু একটা যেমন ইনপুট দিয়ে লিখি, যেমন হ্যাঁ হ্যাঁ এইটা তো প্রসেস হয়, এই প্রসেসিং এর বিষয়টা কি, এইটা যেটা বলছি এক্স্যাক্টলি, এই প্রসেসিং এর জন্য কি দরকার এবং এইটা কিভাবে তৈরি হয়, এইটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি। তুমি তো এখন একটা ব্ল্যাক বক্স নিয়ে কাজ করছো, তাই আমরা না? জাস্ট তাহলে কাজ করব হলে কি ওই প্রসেসটা কিভাবে প্রসেস হ্যাঁ, মানে তোমাদের ওই দোজ ডেজ অফ কমফোর্ট ইজ ওভার। তার মানে একটা ল্যাঙ্গুয়েজ আমরা যদি ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে এগুলো, হ্যাঁ, সেইটার ক্ষেত্রে এটা কাজে দিবে। মানে তুমি কম্পাইলার তৈরি করতে পারা মানে হচ্ছে নতুন একটা ল্যাঙ্গুয়েজকে তুমি অ্যাকসেপ্ট করার একটা মেকানিজম তৈরি করছো, তাই না? ওইটার কি বলবো, এটাকে মেন্টাল কনসেপ্টটা হচ্ছে থিওরি অফ কম্পিউটার। আমি কোনো স্পেসিফিক মেশিন তৈরি করছি না, কোনো ডিভাইস তৈরি করছি না, ওইটা কিভাবে কাজ করতে পারে সেটা তৈরি করছি। এইটাই হচ্ছে লজিকের, মানে একেবারে ফান্ডামেন্টাল একটা হ্যাঁ। জায়গায় আছে। খুব র জিনিসটা। মুশকিলটা হচ্ছে ওই জায়গাতে এখন কম্পিউটিং, বিশেষ করে কম্পিউটিং ডিভাইসগুলো এমন জায়গায় চলে গেছে যে একটা 5 বছরের বাচ্চাও কি 2-3 বছরের বাচ্চাও গেম খেলতে পারে। তার চিন্তা করে মানে ব্যাপারটাকে কত সোজা করে আনা হয়েছে। বাট প্রবলেমটা কি হচ্ছে, এখানে আবার নতুন একটা শব্দ দিয়ে তোমাদের মাথা নষ্ট করি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। কথাটা তোমাদের জানা আছে? বলো দেখি এটার মানেটা। হাইড করে রাখে ইউজারের কাছে। ডিটেলস হাইড করে রাখি। আচ্ছা, তারপরে আর কি চিন্তা করো, একটু চিন্তা করো। মানে অ্যাবস্ট্রাকশনটা যখন আমরা মনে করো জাভাতে আমরা ব্যবহার করছি অ্যাবস্ট্রাকশন, কি করছি আমরা? সেখানে স্যার এডুকেশন মানে কি হচ্ছে ভিতরে সেটা জানতে না দিয়ে কাজটা করে দিচ্ছি। আচ্ছা, কিন্তু সেটাতে একটা স্ট্রাকচার আছে।
তাই না? স্যার আইসোলেটেড করা সেটা সেম স্ট্রাকচারটা যখন তুমি তৈরি করছো, তুমি কি সবার জন্য একটা একটা করে স্ট্রাকচার তৈরি করছো? জি না, না, একদম। এটা জেনারেলাইজেশন হচ্ছে যে একটা পার্টিকুলার ক্লাস তুমি তৈরি করছো, যে ক্লাসটার এই হচ্ছে ভ্যারিয়েবল গুলো, এই হচ্ছে মেথড গুলো, এবং এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু ওগুলো স্পেসিফিক যে কাজ করতে পারবে, ওই যে রিইউজেবিলিটির কথাটা যখন আসছে, রিইউজেবিলিটিটা তুমি কখন এনশিওর করতে পারো যে আমি একটা ডিভাইস দিয়ে অনেকগুলো কাজ করতে পারি, রাইট? ওই জায়গায় হচ্ছে ওইটাকে আমরা বলছিল অ্যাবস্ট্রাকশন। এটাকে শুধু হাইডিং দ্য ডিটেলস সেটা না, এটা হচ্ছে জেনারেলাইজ করা যে আমার কনস্ট্রাকশন না জেনারেলাইজ করা। যেমন কনস্ট্রাকশন দিয়ে তো আমরা মনে করি একটা কনস্ট্রাক্টর থাকে যেটা যে কোনো কিছুকে আমরা ইনপুট দিলে ওটার মধ্যে একটা কনস্ট্রাক্ট করে নিই। না, সেটা ঠিক আছে, কিন্তু কনস্ট্রাক্টরটা তোমার হচ্ছে একটা ওই পার্টিকুলার কাজ করার জন্য একটা তুমি মেকানিজম তৈরি করলাম, কিন্তু এই কনস্ট্রাক্টরটা কার কার জন্য কাজ করবে? যদি শুধু একটার জন্য কাজ করে তাহলে অ্যাবস্ট্রাকশন হয়নি, ঠিক আছে? আর জাভার যে অ্যাবস্ট্রাকশন, সেই অ্যাবস্ট্রাকশনটা মূলত বিশেষ করে তোমরা যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কথা বলো, তখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে কাজ করে? কিছু একটা বানাই রেখে দিই, পরে গিয়ে সেটাকে হচ্ছে এই ওভাররাইড করি বাবা, মানে তার সাব ক্লাসগুলো তার ওই মেথডগুলোকে ওভাররাইড করে, কিন্তু একটা জেনারেল স্ট্রাকচার তৈরি হয়ে আছে, তাই না? এবার স্যার ধরা যেতেছে তাহলে এই কি ওর নাম কি? নাজিম। নাজিম জাভা করে নাই প্রোগ্রাম নাই। জাভা করো নাই? আচ্ছা, না কোনো অসুবিধা নেই, নরমাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার করা এখন থাকতে প্রথম তো স্যার সব করছি, মাথায় মোটামুটি গান পাম দিয়ে চলে যেতেছে, হ্যাঁ। দেখদিন সময় লাগবে। ডিসক্রিট মেথড চলে গেছে, ডিসক্রিট চলে গেছে, হ্যাঁ। জাভা চলে গেছে। এইখানে মুশকিলটা হলো কি যে এটা তোমার নরমালি তোমরা এখন কি সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার? স্যার সেকেন্ড ইয়ার লাস্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। নরমালি থার্ড ইয়ারে কি করা অফার করা হয়। বাংলাদেশে আমরা একটু বেশি পণ্ডিত হয়ে গেছি, এই জন্য এটা কারো সামনে দিকে নিয়ে আসি। স্যার আমরা ফার্স্ট ইয়ারে হচ্ছে ম্যাথ ফেল করে ফেলছি। আচ্ছা, না সেটা ভালো হয়, এখন ক্লাস 4 এর ছেলে মেয়েরা পাইথন শিখতেছে। জি স্যার। আচ্ছা, সেটা তো অসুবিধা না, কিন্তু জিনিসটা হচ্ছে কি প্রত্যেকটা একটা স্টেপ ওয়াইজ ব্যাপার আছে। আমি যে ডিসক্রিট ম্যাথের কথা বললাম, ডিসক্রিট ম্যাথের অনেক আইডিয়াগুলো আমরা এখানে ব্যবহার করবো। ফর্মাল ল্যাঙ্গুয়েজের আইডিয়াগুলো এসছে হলো তুমি যখন একটা পার্টিকুলার ফর্মাল লজিক কীভাবে তৈরি করে, এই ব্যাপারটা যখন যদি বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি এনাফ ওয়ার্ড তোমাদের দিকে থ্রো করে দিচ্ছি, তার আগে এগুলোকে একটু এক্সপ্লেন করতে চাই। তাহলে আমরা ব্যাপারটাকে লেটস ট্রাই টু রিক্যাপ। আমরা কোথায় ছিলাম? মেশিন, মডেল, ঠিক আছে? এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। হোয়াট ইজ এ মেশিন? হোয়াট ইজ এ মেশিন? কোন একটা স্পেসিফিক কাজ লজিকগুলো যাচাই করার জন্য যে ডায়াগ্রাম বা যে একটা স্ট্রাকচারে যাই। না, আপাতত আমাদের অটোমেটের জন্য আমরা যাচাই করব, কিন্তু এটাকে আমরা অনেক সময় দেখা যাবে যে মিলি মেশিন, মূল মেশিন ওগুলো কিন্তু আবার স্ট্রিং ক্রিয়েটও করতে পারে। আপাতত আমরা যাচাই করব, তাহলে এটাকে আমরা আর একটু জেনারেলাইজেশন নিয়ে যাই। সেটা হচ্ছে যে মেশিন হচ্ছে যে কোনো প্রবলেম সলভিং এর জন্য যে স্ট্রাকচারটা আমরা তৈরি করছি, এটার পুরো কাঠামোটাকে আমরা বলছি মেশিন। আমরা দেখবো যে যখন ডিএফএ নিয়ে আমরা কাজ করব, তখন ডিএফএ এর ইনপুট কি হবে, আউটপুট কি হবে, মেমোরি কোথায়, মেমোরি কীভাবে এটাকে আমরা মেমোরির যে স্টেটগুলো সেগুলো ব্যাখ্যা করব, এবং তার যে অ্যালগোরিদমটা সেটাও ব্যাখ্যা করব। বাট সবই হবে একটা জেনারেল ফ্রেমওয়ার্কে, মানে খুব স্পেসিফিক না। স্পেসিফিক অবশ্যই আছে যে এই মেশিনটার জন্য হয়তো এটা স্পেসিফিক, কিন্তু লজিকটা তো জেনারেল, লজিকটা অনেক সাধারণ একটা লজিক। এই জিনিসটাকে আমরা বলছিল মেশিন, ঠিক আছে? আচ্ছা, এই মেশিনটারই হ্যাঁ ওভারলোডের বিষয়টা ওভারলোডেড না, ওভারলোডেড কথা দেখেন আমরা আসবো না। মানে আচ্ছা, এখানে আরেকটা মজার ব্যাপার আছে। এখানে থিওরি অফ কম্পিউটেশনে তোমার ম্যাথমেটিক্যাল লজিক ব্যবহার করছি, কিন্তু আমরা ম্যাথমেটিক্স ব্যবহার করছি না। স্যার এই কোর্সটাতে মূলত কি টাইপের কোশ্চেন আসতে পারে তা তো হয়তো আচ্ছা, না না না, আমি তোমার অ্যাংজাইটি বুঝতে পারছি। আই অলসো এক্সপেরিয়েন্স দ্য সেম অ্যাংজাইটি আই ওয়াজ এ স্টুডেন্ট। হ্যাঁ, কাজে না ভয় পাওয়ার কিছু নাই। আমি তোমাদেরকে মূলত যেটা হয় যে এর যে কোনো একটা পার্টিকুলার মেশিন তুমি শিখে গেছো, ওই মেশিনটা কি ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারে সেটার একটা তোমাকে পরীক্ষা দিতে হবে। তারপরে এই
মেশিন যে তৈরি হয়েছে এই মেশিনের স্ট্রাকচারটা কি সেটা তুমি ডিসক্রাইব করবা। তোমাকে আমি হয়তো এরকম একটা মেশিন তৈরি করে দিয়ে দিচ্ছি, তুমি এখন বলবা আমাকে এখানে মেমোরি কোনগুলা, এখানে ইনপুট কোনগুলা, এখানে এক্সেপ্ট সেট কোনটা, স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে, এসব। ঠিক আছে, এই ধরনের আইডেন্টিফিকেশন অ্যান্ড দ্যাট ইজ ডুয়েবল, বিলিভ মি। তোমার কাছে এখন মনে হচ্ছে কঠিন বা ভেগ, কিন্তু এটা না, কঠিন মনে হচ্ছে না স্যার, কিন্তু আমি মানে অনেক বেশি জিনিস এক জায়গায় না, থেকে না, ওই জন্য না, মানে আমি মেইন প্রেমিসটা বুঝতে পারছো না? না, অসুবিধা নেই, এটা আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা, তারপরে আমরা তো আসল ব্যাপারটা কবে ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটু আমরা মেশিন বললাম, মডেল, মেশিনের সাথে মডেলের পার্থক্য কি? স্যার একটা মেশিন তো মডেলের উপর বেস করে হচ্ছে। মেশিনটাকে যখন তুমি স্পেসিফিক মেশিন বলছো, তুমি জেনারেল ওয়েতে বলছো। যখনই তুমি একটা মডেলের কথা বলছো, মেশিনটা স্পেসিফিক হয়ে গেল। এই যে ডিএফএ যদি আমরা বলি, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, তাহলে এটা একটা মডেল। ঠিক আছে, ম্যাথমেটিক্সের মডেলের ব্যাপারটা কি? বলে না যে আমি আমার মডেল বলছে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, বলছে দুইজন খুব নাম করা, নেট সিলভার আর একজন কি জানি সিলভারস্টিন না, এরকম দুইজন প্রেডিক্ট করেছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং তারা এইভাবে থেকে পেয়েছে, তাদের ম্যাথমেটিক্যাল মডেল একটা তৈরি করেছে, সেটার মধ্যে 8টা প্যারামিটার ছিল। ঠিক আছে, আচ্ছা, এই যখন এগুলোতে তারা বলছে যে এরকম খুব অল্প ডিফারেন্সে খুব কন্টেস্টিং হবে, কিন্তু দেখা গেল যে আমরা এখন জানি যে ট্রাম্প ল্যান্ডস্লাইডই অলমোস্ট পেয়ে গেছে, তাই না? অনেক জায়গায় সে মানে কমলা হ্যারিস দাঁড়াতেই পারেনি। তাহলে আমার মডেলের কি হলো? তার মানে কি মডেল যে সবসময় রাইট হবে এমন কোনো কথা নেই। ইকোনমিক্সে প্রচুর মডেল ব্যবহার হয়। ঠিক আছে, এই মডেলগুলো অনেক সময়, যেমন 2008 সালের আমেরিকান ইকোনমির যে ধস, সেটা কেউ বুঝতেই পারে নাই। তারা বলছিল যে সমৃদ্ধি মানে কি, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, তারপরে তোমার বিভিন্ন ইন্ডিকেটরে দেখা যাচ্ছে ইকোনমি খুব ভালো করছে, কিন্তু 2008 এসে ধাম করে পড়ে গেল। আবার এই 2018-তে আরেকটা ধাম হওয়ার কথা ছিল, কিন্তু এটার কাভারটা হয়েছিল কোভিডের আড়ালে, এই জন্য এটা নিয়ে সবাই এত বেশি আচ্ছা কোভিড হয়েছে, সাপ্লাই চেইন চলে নাই, সে কারণে ইকোনমি খারাপ হয়ে গেছে, এটা একটা বলার সুযোগ পেয়েছে। বাট প্রতি 10 বছর পর পর দেখা যায় যে এই বাজার অর্থনীতির এরকম একটা ক্র্যাশ ঘটে, এবং কোনো ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে এটা এক্সপ্লেন মানে তারা এটা ধরতেই পারে না। তার মানে কি, মডেল মানেই যে একটা নির্ভুল জিনিস সেটা না, কিন্তু মডেল দিয়ে আমাদেরকে যে সুবিধাটা দেয়, অ্যাবস্ট্রাকশনের সুবিধাটা দেয়, যে আমি একটা সাধারণ পিকচার তৈরি করতে পারি যে আমার এই যে প্রবলেমটা বা আমার সামনে যে সিনারিওটা আছে সেটা স্ট্রাকচারটা কি। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আমাকে এইটার থেকে আরো উপরের দিকে যাওয়ার একটা সুযোগ করে দেয়। আমরা তাই দেখবো যে যখন ডিএফএ থেকে আরো উপরের দিকে যাব, আমরা মডেলের আরো কেপেবল মডেলে চলে যাব। মনে করো আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে আরেকটা উদাহরণ দেওয়া যায়, যে এর পরে আরেকটা মডেল হচ্ছে গ্রামার নিয়ে, যখন আমরা পুশ ডাউন অটোমেটা, সেটা কিভাবে কাজ করে। তুমি মনে করো ইন্ট এবিসি লিখছো এখানে, হ্যাঁ, মনে করো, আচ্ছা এবিসি অবশ্য খুব খারাপ উদাহরণ, ভ্যারিয়েবলের জন্য খুব খারাপ উদাহরণ, XY ও খুব খারাপ উদাহরণ, কিন্তু আমরা আপাতত ইট উইল ডু ফর আস, তাই না? মনে করো সি এর একটা স্টেটমেন্ট আমি লিখলাম, এখানে আমার 3টা ভ্যারিয়েবল আছে, রাইট? সো এই ভ্যারিয়েবল গুলোকে এ বি না লিখে তো আমি এক্স ওয়াই জেড লিখতে পারতাম, এখানে এস এ টি এ জেড ওয়াই এরকম নাম দিতে পারতাম। ওয়ান কাইন্ড অফ কন্টেইনার। আরে খালি টপিক তো বুঝেই নেই কি আগে কন্টিনিউয়ারে গেছে। আমরা এখানে ওগুলো নিয়ে কিছুই কথা বলছি, আমি জাস্ট বলতেছি যে সিকোয়েন্সটা চিন্তা করো, তোমার একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের একটা পার্টিকুলার স্টেটমেন্ট একটা সিকোয়েন্সে তোমাকে লিখতে হয়, তাই না? এই সিকোয়েন্সে যদি তুমি না লেখো, তোমার কম্পাইলার এটাকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু এই সিকোয়েন্সের ভিতরে আমি কিন্তু অনেক ফ্লিপ অ্যারাউন্ড করতে পারি, তাই না? ফ্লিপ অ্যারাউন্ড না বলে চেঞ্জ করতে পারি, এবং চেঞ্জটাতে আমার এই স্টেটমেন্টটার যে নির্ভুলতা সেটাকে বদলায় না, তাই না? আমি যদি এবিসির জায়গায় XYZ লিখি বা
SATAZY লিখি বা যে কোনো একটা খুব চমৎকার অ্যাকাউন্টস এরকম একটা ভ্যারিয়েবল নেম দিলাম, তাতে কিন্তু আমার জেনারেল স্ট্রাকচারটা চেঞ্জ হয় না, সিকোয়েন্স একই থাকে। এই জিনিসটাকে বলা হচ্ছে কনটেক্সট ফ্রি, মানে যে কনটেক্সটে আমি এগুলো লিখছি সেই কনটেক্সটটা ডিপেন্ডেন্ট না, আমার ইন্টের উপরে ডিপেন্ডেন্ট না। এরা এমনি ডিপেন্ডেন্ট লজিক্যালি যে আমি ইন্ট দিয়ে এই ভ্যারিয়েবলগুলোর টাইপ কি সেটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কনটেক্সটের যে সিকোয়েন্সে লিখছি সেই সিকোয়েন্সটাই এটার উপরে ডিপেন্ডেন্ট না, আমি যে কোনো কিছু নিয়ে আসতে পারি এরপরে। এইটা ব্যাখ্যা করার জন্য আরেকটা আবার নতুন ধরনের মেশিন দরকার আমাদের, ওইটার জন্য আমরা গ্রামার ব্যবহার করি। এবং মজার ব্যাপার হলো নোম চমস্কির নাম আমি তোমাদেরকে অনেকবার বলেছি, কাইন্ড অফ সোশ্যাল ক্রিটিসিজমের কনটেক্সটে, তাই না? এখানে আমরা দেখবো যে লিঙ্গুইস্টিক্সের উনি এই ভাষা যেহেতু আমাদের প্রথম বাহন নিজেদের ভেতরে কমিউনিকেট করার জন্য এবং মেশিনের সাথে কমিউনিকেট করার জন্য, এই ভাষার কনটেক্সটে উনি তো একজন লিঙ্গুইস্ট বেসিক্যালি, উনি এই গ্রামারগুলোর প্রকারভেদ দেখিয়েছেন, যেটা আমরা পরে দেখবো আর কি। তো তাহলে আমরা কি দেখলাম, বেসিক্যালি আমাদের মেশিন দরকার, মেশিনটাকে আমরা মডেলে তৈরি করতে পারি। আচ্ছা, এই মডেলগুলোকে আমরা জেনারেলাইজ করতে পারি, সেখানে আমার দরকার হয় হলো অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন আর কিছুই না, একটা যে কোনো একটা মডেলের জেনারেল একটা স্ট্রাকচার তুমি বলে দিলা, ওইটার মধ্যে এখন তুমি তোমার পছন্দ মতো ঢুকাতে পারো যে আমি এই ধরনের মেশিন তৈরি করবো, ওই ধরনের মেশিন তৈরি করবো, ঠিক আছে? তাহলে অ্যাবস্ট্রাকশনটা, আচ্ছা এটা আরো চমৎকার একটা উদাহরণ আছে, এটা আমি অনেক আগে ব্যবহার করেছিলাম। সেটা হচ্ছে কি, মনে করো তোমার বন্ধুর বোনের বিয়ে, আচ্ছা বন্ধুর বিয়ে, ঠিক আছে। এখন বন্ধু তোমাকে দায়িত্ব দিল যে আচ্ছা এখন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, আমরা যখন বড় হচ্ছিলাম তখন কিন্তু এত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, কমিউনিটি সেন্টার এসব ছিল না। বিয়েটি ওই পাড়ার মধ্যে হলে ওই পাড়ার ছেলে মেয়েরাই এখনো হয়তো অনেক জায়গায় করে, কিন্তু অত বেশি প্রিভেলেন্ট না এখন। এখন বর বা বধূর বন্ধু বান্ধবরা ব্যস্ত থাকে পার্লারে বা অন্যদিকে দৌড়াদৌড়িতে, কিন্তু তখনকার যুগে আমরা এই ধরনের আনুষঙ্গিক বিভিন্ন ব্যবস্থা করতাম। আচ্ছা, এখন তোমাকে মনে করো দায়িত্ব দেওয়া হলো যে তুমি বিয়ের লাঞ্চের ব্যবস্থা করবা। আচ্ছা, তাহলে কি করবা তুমি? তখন তোমার একটা প্রবলেম, এটা তোমার চোখের সামনে, এটার একটা তুমি স্ট্রাকচার তৈরি করো। স্ট্রাকচারটা কি হবে তখন? হ্যাঁ, আচ্ছা, শুধু কতজন গেস্ট না, অনেক কিছু আছে মনে করো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা এটাকে একটু ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার হিসেবে দেখি। মনে করো এটাকে আমি একটা পার্টিকুলার একটা সেট হিসেবে দেখি, এই সেটে আমার বিভিন্ন কি কি জিনিসপত্র আছে। তাহলে মনে করো এটা হলো বিয়ে, এটাকে আমি বললাম এই যে সিম্বলিক কম্পিটিশন, আমি ওয়েডিং এ ডাব্লিউ দিয়ে লিখলাম, আমার এটা একটা সেট হয়ে গেল। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে কি, নাম্বার অফ গেস্ট, তারপরে হচ্ছে মেনু, তারপরে বাজেট, তারপর কয়টা আইটেম। আপাতত আমরা এই তিনটাতে থাকি। আচ্ছা, এই যে এটা হলো, এগুলোর খেয়াল করো প্লিজ, খেয়াল করো। এখানে এই যে তিনটা আইটেম আমরা পেলাম, বা এটাকে আমরা যদি লজিক্যাল ভাষায় বলি এলিমেন্ট পেলাম, এই সেটের এলিমেন্টগুলোকে কি আমরা ফার্দার ডিভাইড করতে পারি না? ফার্দার এগুলোকে ব্রেকডাউন করতে পারি না? গেস্ট কি ধরনের গেস্ট? না, ভিআইপি ঠিক আছে বললাম, কিন্তু পাত্রপক্ষ এটা হচ্ছে ব্রাইড, এটা হচ্ছে গ্রুম, ঠিক আছে? মেনু কি হতে পারে? বিভিন্ন ধরনের কাচ্চি, হোয়াটএভার। আচ্ছা, ঠিক আছে, এগুলো কি আমরা আবার ফার্দার ব্রেকডাউন করতে পারি না? কাচ্চির জন্য আমার কি দরকার? খাসির মাংস, তারপরে ইনগ্রেডিয়েন্টস, বুঝো ভাই, রাইস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাজেটকে আমরা ভাগ করতে পারি না? এইটার জন্য, খাবারের জন্য এই বাজেট, কোন খাতে কত টাকা, পাগড়ির জন্য এই বাজেট, ওইটার জন্য এই বাজেট। বাজেটটা স্যার পাগড়িতে আসবে না, এটা তো হচ্ছে খাবারের খরচা ওয়েডিং। যাই হোক, আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ নাজিম বলো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? না না, প্রসেসটা খেয়াল করো, প্রসেসটা কি হচ্ছে? মানে
এর থেকে স্যার আমরা যত নিচে নামছি তত স্পেসিফিক হচ্ছি, তাই না? আর যত উপরে উঠছি তত জেনারেল হয়ে যাচ্ছি। এই যে উপরে যখন আমরা যাচ্ছি এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন, আর নিচের এই জিনিসটা আমরা স্পেসিফাই করে দিচ্ছি, আমার মডেল তখন আস্তে আস্তে স্পেসিফিক হয়ে যাচ্ছে। প্রোগ্রামিং এর ভাষা বলবো ট্রির ধাপে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলে, কিন্তু দ্যাটস নট মানে ওইভাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে ওইটা তুমি প্রসেসটাকে বলছো যে আমি একটা ট্রি তৈরি করছি, এখানে ওইটা বলছি না। আমি বলছি যে পুরো প্রসেসটা কি, মানে তুমি বলছো যে কি ধরনের স্ট্রাকচার ব্যবহার করছি আমি ট্রি স্ট্রাকচার ব্যবহার করে এটা করছি, কিন্তু এইখানে আমি বলছি যে প্রসেসটা কি ব্যবহার করছে। প্রসেসটা হচ্ছে বেসিক্যালি আমি একটা আইডিয়া নিলাম, আমার এই প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করার জন্য এই জিনিস দরকার, স্পেসিফিক এইটা হয়ে গেল আমার অ্যাবস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশনটাকে আমি ফার্দার রিফাইন এন্ড ডিফাইন করতে পারি, এবং দ্যাট উইল গিভ মি সাম কাইন্ড অফ আমাকে যতই নিচে নামতে থাকবো আমি ততই এটা আমাকে আরো স্পেসিফিক মডেল তৈরি করতে সহায়তা করবে। এখানে উপরে একটা মডেল আছে অলরেডি, তারপরে এটা আর একটু ইলাবোরেট, এটা ফার্দার ইলাবোরেশন, এই করতে করতে মডেলগুলো নামতে থাকবে। তাহলে অ্যাবস্ট্রাকশন আমাদেরকে কি সুবিধা দেয়? জেনারেলাইজেশনের সুবিধা দেয়, ঠিক আছে? এবং ওইটা ওই তোমার জাভার কনসেপ্টের সাথে পুরোপুরি যায়, যে তোমার কি একটা পার্টিকুলার সুপার ক্লাস তৈরি করে রাখছো, ওইটা তোমার সাব ক্লাসগুলো বিভিন্নভাবে ব্যবহার করতে পারছে, ঠিক আছে? তো আমরা এইরকম থিওরি অফ কম্পিউটেশনে প্রচুর জেনারেলাইজেশন দেখবো, প্রচুর অ্যাবস্ট্রাকশন দেখবো। এখানে হ্যাঁ স্পেসিফিক ব্যাপার আছে, কিন্তু মনে করো আমরা যেই জিনিসটা মনে করো ব্যাপারটা অনেকটা এরকম যে এই রুমের সামনে আমি একজন এমএলএসএসকে দাঁড় করিয়ে দিয়েছি, হ্যাঁ? তুমি বাচ্চার কি ওর কি ই ব্যথা করছে, ম্যাসাজ চলছে। যাই হোক, মনে করো আমি রুমে এখানে একজন এমএলএসএস কে দাঁড় করিয়ে দিয়েছি, যে থিওরি অফ কম্পিউটিং এর স্টুডেন্ট ছাড়া কাউকে ঢুকতে দিবে না। হাউ উড হি আন্ডারস্ট্যান্ড? ও তো থিওরি অফ কম্পিউটিং এর নাম জানে না, মনে করো এখনো যদি ওটাকে জিজ্ঞেস করো ও কিন্তু নাম জানে না। এটা কি যে ডেটা হাইডিং, এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাকশন। আমরা তার জানার দরকার নেই, যেন আমরা তাকে জানাই না, বাট তাকে কি দরকার এখানে যাতে থিওরি অফ কম্পিউটিং এর স্টুডেন্ট ছাড়া অন্য কোনো স্টুডেন্ট না ঢুকে যায় সেটা বোঝানো। সেটা কিভাবে সে করবে? আর থিওরি অফ কম্পিউটিং এর যত স্টুডেন্ট আছে যারা রেজিস্ট্রেশন করেছে সবার আইডির একটা লিস্ট আমি তাকে দিয়ে দিয়েছি, ওইটা দেখে আইডি মিললো তো সে ঢুকতে দিল, না মিলে না মামা আপনি এই রুমে না, আপনি অন্য জায়গায় যান। এই যে প্রসেসগুলো তৈরি করা, এই প্রসেসগুলোই আমরা এখানে পড়বো, যে বেসিক্যালি আইডেন্টিফাই করা, যাচাই করা, অ্যাকসেপ্ট করা, ওইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকসেপ্ট করা যে কোনো, এবং এটা করার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কারণ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইউনিভার্সাল কমিউনিকেটর, ঠিক আছে? এটা ছাড়া মানে হয়তো আমরা সাউন্ড দিয়ে ই করতে পারতাম, বাট সাউন্ডের ডিফারেন্ট মিনিং হতে পারে। কেন মানুষ ছাড়া অন্যান্য প্রাণী কমিউনিকেশনে এত দুর্বল? হ্যাঁ, বাকযন্ত্র শুধু না, বাকযন্ত্রের যেই আউটপুটটা ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র, ঠিক আছে? এবং এই ল্যাঙ্গুয়েজ থাকার কারণে আমরা কম্পিউটার তৈরি করতে পেরেছি, এবং কম্পিউটারের সাথে কমিউনিকেশনটাই হয় আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তার মানে কি, এই প্রসেসটাকে ব্যাখ্যা করতে গেলে আমাকে ল্যাঙ্গুয়েজের খুঁটিনাটি বুঝতে হয় এবং ল্যাঙ্গুয়েজের কনস্ট্রাকশনটাকে বুঝতে হয়। থিওরি অফ কম্পিউটেশন এই সব কিছু নিয়ে আলোচনা করে, ঠিক আছে? হ্যাঁ, আমরা একসাথে সবকিছু শুরু করবো না, ধাপে ধাপে। কয়টা বাজে এখন? স্যার 12:45। আমি পার হয়ে গেছি।